আসসালামু আলাইকুম। আজ ৩রা আগস্ট ২০২৪ শনিবার। আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠানে। দর্শক, আপনাদের সাথে আছি আমি মাহির দাইয়ান। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের ১৯ আইন প্রণেতা মরিয়া অবস্থান নিতে চান বাংলাদেশের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা। কেন বাংলাদেশের সঙ্গে আলোচনা স্থগিত করল ইউরোপীয় ইউনিয়ন? বন্ধ করে দেওয়া হলো 10 মিনিট স্কুলের সকল কার্যক্রম। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। হঠাৎ মরিয়া হয়ে উঠেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ১৯ আইন প্রণেতা। তারা চাইছেন অবিলম্বে বাংলাদেশের ব্যাপারে যে কোনো ব্যবস্থা গ্রহণ করা হোক। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের কাছে চিঠি পাঠিয়েছেন দেশটির ১৯ আইন প্রণেতা। শুক্রবার লিখিত চিঠিতে তারা বাংলাদেশে গণতন্ত্রের আরও অবনতি রোধ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে মিলে যুক্তরাষ্ট্রকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। চিঠিতে বর্তমান সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগও আনা হয়েছে। মার্কিন ডেমোক্রেট সিনেটর এডওয়ার্ড জে মার্কি, প্রতিনিধি জিম ম্যাকগভর্ন ও বিল কিটিং এই চিঠির উদ্যোক্তা। এতে মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের উভয় কক্ষের আরও কয়েকজন আইন প্রণেতা স্বাক্ষর করেছেন। সিনেটর এডওয়ার্ড জে মার্কির নিজস্ব ওয়েবসাইটে চিঠিটি প্রকাশ করা হয়েছে। সিনেটর মার্কির ওয়েবসাইটে বলা হয়েছে, সিনেটর এডওয়ার্ড জে মার্কি এবং প্রতিনিধি জিম ম্যাকগভর্ন ও বিল কিটিং তাদের সহকর্মীদের সঙ্গে নিয়ে বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকারের অবনতিশীল অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। দেশটির প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের অধীনে বিগত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশ ছাত্র আন্দোলনকারী ও রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর মধ্যে মারাত্মক সংঘর্ষ হচ্ছে, যা মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি তুলে ধরে। ব্লিংকেনের কাছে লেখা চিঠিতে আইন প্রণেতারা লিখেছেন, বাংলাদেশ সরকার গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষুণ্ণ করে এমন পদক্ষেপ অব্যাহত রেখেছে। এর মধ্যে রয়েছে চলতি বছরের জানুয়ারিতে গভীর ত্রুটিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান, শ্রমনীতিমালার উন্নয়নে ব্যর্থ হওয়া, অতি সম্প্রতি বন্দুক এবং টিয়ার সেল গ্যাস ব্যবহার করে সহিংসভাবে বিক্ষোভ দমন করা এবং ইন্টারনেট পরিষেবা প্রায় সম্পূর্ণ বন্ধ করে দেওয়া উল্লেখযোগ্য। আইন প্রণেতারা আরও লিখেছেন, এই উদ্বেগজনক ও অব্যাহত প্রবণতার পরিপ্রেক্ষিতে আমরা আশা করি যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্কের ভিত্তি হিসেবে কাজ করা যে গণতান্ত্রিক মূল্যবোধ ও নীতি আছে, সেসব গণতান্ত্রিক নীতিমালা সমুন্নত রাখতে আপনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরকে নেতৃত্ব দেবেন। চিঠিতে আরও বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রকে অবশ্যই সব সহিংসতার নিন্দা করতে হবে। মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণভাবে সমাবেশের মতো সমালোচনামূলক নাগরিক স্বাধীনতা নিশ্চিত করতে হবে এবং বাংলাদেশি জনগণের বিরুদ্ধে উপরিউক্ত অপব্যবহারের জন্য জড়িত সরকারি কর্মকর্তাদের জবাবদিহি করতে ব্যবস্থা নিতে হবে। এছাড়া বাংলাদেশে গণতন্ত্রের আরও অবনতি রোধ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে অবশ্যই আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে অংশীদার হয়ে বাংলাদেশি জনগণের একটি প্রতিনিধিত্বশীল গণতান্ত্রিক সরকারের অধিকারকে সমর্থন করতে হবে। সেই সরকার মানবাধিকার সমুন্নত রাখবে ও ব্যক্তি স্বাধীনতাকে সম্মান করবে। চিঠিতে স্বাক্ষর করা অন্যান্য আইন প্রণেতারা হলেন সিনেটর ক্রিস ভ্যান হোলেন, সিনেটর ডিক ডারবিন, সিনেটর টিম কেইন, সিনেটর টামি বোল্ডউইন, সিনেটর জেফ মার্কলে ও সিনেটর ক্রিস মার্ফি। এছাড়া মার্কিন হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের যেসব সদস্য স্বাক্ষর করেছেন তারা হলেন সেথ মল্টন, লরি ট্রাহান, জো উইলসন, টিনা টাইটাস, গ্রেস মেং, গেরি কনলি, গাবে আমো, আলেকজান্দ্রিয়া ওয়াকাসিও কর্টেজ, ইলহাম ওমর, নাইডিয়া ভেলাজকুয়েজ, ডান কেলডি। পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমিনের একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজ। সাক্ষাৎকারের চুম্বক অংশ তুলে ধরা হলো। জাগো নিউজ থেকে প্রশ্ন করা হয়, ইউরোপীয় ইউনিয়নের এক বিবৃতিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে হতাহত ও গ্রেফতারের ঘটনায় চরম উদ্বেগ প্রকাশ করেছেন ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন তিনি। লাওসে আপনার সঙ্গে বৈঠকে এ বিষয়ে কথা হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। কি আলাপ হয়েছে তার সঙ্গে? জবাবে এ কে আব্দুল মোমেন বলেন, জোসেফ বোরেল আমার পুরনো বন্ধু। তার সঙ্গে আলাপ হয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের সম্মেলনে। আমি লাওসে ছিলাম, সেখানে এ বিষয়ে আমরা আলোচনা করেছি। তিনি আমাকে দুইটি উদ্বেগের কথা জানিয়েছেন। তিনি বলেছেন, সামান্য একটা কোটা নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনে এত লোক কেন মারা গেল? আমি তাকে বললাম, ছেলেরা যে কোটা সংস্কার চাচ্ছে সরকারও তা চাচ্ছে, কিন্তু এটা নিয়ে আমাদের কোর্টের একটা শুনানির সময় ছিল, সেই সময়ের মাঝেই অনেক লোক মারা গেছে। কে মেরেছে আমি জানি না,
পুলিশ মেরেছে বা অন্য কেউ মারতেও পারে। তিনি এটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যে এত লোক মারা গেছেন। আমি বলেছি আমরা একটি তদন্ত করব, দেখব আসলে কয়জন মারা গেছে এবং কিভাবে মারা গেল। জাগো নিউজ থেকে আব্দুল মোমেনের কাছে আরও জানতে চাওয়া হয়, বর্তমান পরিস্থিতির কারণে বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তি আলোচনা স্থগিত করেছে ইউরোপীয় ইউনিয়ন, এটি কিভাবে দেখছেন? উত্তরে একে আব্দুল মোমেন বলেন, গণমাধ্যমে দেখলাম ইউরোপীয় ইউনিয়ন আলোচনাটা আপাতত স্থগিত রেখেছে। এখন পশ্চিম দেশগুলো এশিয়া প্যাসিফিকে যথেষ্ট জোর দিচ্ছেন। এখানে তারা সব রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক, বিশেষ করে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক গড়ার জন্য তারাই কিন্তু এগিয়ে আসছে। তারা চায় এখানে তারা আমাদের তাদের গুড বুকে রাখবে। আমি ছিলাম যখন ব্রাসেলসে, তখন এই চুক্তি সই করি, যেখানে তারা আমাদেরকে কয়েক মিলিয়ন ডলার দেবে আর তারা আমাদের সঙ্গে সুসম্পর্ক প্রতিষ্ঠিত করবে। আব্দুল মোমেন আরও বলেন, বিদেশে আমাদের যে কোটা সংস্কারের আন্দোলন, এটির খুব নেতিবাচক প্রচারণা হয়েছে, অসম্ভব নেতিবাচক। বানোয়াট তথ্য দিয়েছেন অনেকেই। যেহেতু আমাদের ইন্টারনেট বন্ধ ছিল, এরকম ভুল সিদ্ধান্তের ফলে নেতিবাচক জিনিসগুলো বিদেশে গেছে আর অনেকে দেখতেও পারে নাই, ফলে সত্যটাও জানে না। কারণ নেতিবাচকভাবে নেত্রী পালিয়ে গেছেন, দিল্লিতে মিটিং করছেন, কত রকমের হইচই। এসবই হয়েছে ইন্টারনেট বন্ধের কারণে। কারণ দুষ্ট লোক ঠিকই বিভিন্ন মাধ্যমে সব নেতিবাচক জিনিসগুলো, যার মধ্যে কিছু বানোয়াট, এমনকি ঘরে ঘরে গিয়ে লোক বের করে নিয়ে এসেছে। কোটা আন্দোলনের শুরু থেকে শিক্ষার্থীদের পক্ষে জোরালো ভূমিকা পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ডক্টর আসিফ নজরুল। এ নিয়ে সরকার সমর্থকদের নানা সমালোচককে কোনো পাত্তা দেননি তিনি। উল্টো গত শুক্রবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছেন তিনি। মিছিল শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অনুভূতির কথা উল্লেখ করেছেন আলোচিত এ প্রফেসর। তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো। বহুদিন পর একটা টকবগে মিছিলে ছিলাম শুক্রবার। সামনের সারিতে হাতের ভেতর হাত ঢুকিয়ে শেকলের মতো করে এগোচ্ছে আমাদের জেনারেশন জি এর আগুনে সন্তানেরা। আমাকে বলল, আমাদের ভেতর চলে আসুন স্যার। আমি সেই শিকলের একজন হয়ে প্রায় উড়ে উড়ে পার করলাম সবটা রাস্তা। মুখ মেখে গেল বিন্দু বিন্দু জলকোনায়। শরীরে টের পেলাম আগুনের পরশমণি। প্রেস ক্লাব থেকে দোয়েল চত্বর, তারপর টিএসসি থেকে শহীদ মিনার। শহীদ মিনারের কাছে এসে তাদের হাত ছেড়ে দিয়ে একটু দম নেওয়ার জন্য সরে এলাম। মিছিলটা এখানে কয়েক টুকরো হয়েছে। একটা টুকরো এসে আবার আমাকে মাঝখানে নিয়ে এলো। পাশে দেখি আমাদের সেই হাসান আল মামুন। কি অদম্য লাগলো তাকে আজ। শহীদ মিনারে আসার পর বাচ্চা বাচ্চা বহু ছেলে মেয়ে ছুটে এলো, হাত মেলালো, সালাম করলো, ছবি তুললো, প্রশংসা করে কি কি সব বলল। আমি বললাম, আরে কি বলো এসব? সাহস তো উল্টো আমি পেয়েছি তোমাদের দেখে। তোমরাই জাগিয়ে দিয়েছ আমাদের এই আধমরা প্রজন্মকে। জেনারেশন জি এটা মিন করি আমি। তোমরা আমাদের নতুন মুক্তিযোদ্ধা। তোমাদের হাতেই এগিয়ে যাবে বাংলাদেশ। যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, বাংলার নিরন্ন ঘর থেকে রণাঙ্গনে ছুটে যাওয়া আমাদের সত্যিকারের মুক্তিযোদ্ধারা, সেনানিবাস ত্যাগ করে মরণপণ যুদ্ধে যাওয়া আমাদের দেশপ্রেমিক সেনা ও বিভিন্ন বাহিনীর সদস্যরা। অভিনন্দন এ প্রজন্ম। আমাদের সৌভাগ্য যে জন্মেছ তোমরা এদেশে। দেশের অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম 10 মিনিট স্কুল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার মধ্যরাতে প্রতিষ্ঠানটির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এ ঘোষণা দেওয়া হয়। ফেসবুক পোস্টে বলা হয়, 10 মিনিট স্কুলের সব লাইভ ক্লাস, রিভিশন ক্লাস এবং ইংলিশ সেন্টারের অফলাইন ক্লাস শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। তবে সচল থাকবে তাদের ওয়েবসাইট ও ইউটিউবে আগের সব পাঠদানের ভিডিওগুলো। এর আগে গত 16 জুলাই 10 মিনিট স্কুলের 5 কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব বাতিল করেছে স্টার্ট আপ বাংলাদেশ। পরে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একই ঘোষণা দেন। 10 মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা ও সিইও আইমান সাদিক চলমান কোটা সংস্কার আন্দোলনে সংহতি জানিয়ে বেশ কয়েকটি স্ট্যাটাস দিয়েছিলেন। এক পোস্টে তিনি লিখেছেন, রক্তাক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়, আমার ক্যাম্পাসে রক্ত কেন, প্রতিবাদ জানাই। এর আগে আরেকটি পোস্টে তিনি লিখেছেন, কোটা সংস্কার চাই, মেধা হোক সবচেয়ে বড় কোটা। 2015 সালে অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম হিসেবে যাত্রা শুরু করে 10 মিনিট স্কুল। প্রতিষ্ঠানটি স্কুল কলেজের শিক্ষার্থীদের লাইভ ক্লাস ও পরীক্ষার মাধ্যমে বোর্ড সিলেবাস ভিত্তিক পড়াশোনা ও পরীক্ষার প্রস্তুতির নিয়মিত সহায়তা করে থাকে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী ও চাকরির প্রত্যাশীদেরও প্রস্তুতিতে সাহায্য করে। বর্তমানে 10 মিনিট স্কুলের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন কন্টেন্ট থেকে প্রতি মাসে 1 কোটির বেশি শিক্ষার্থী পড়াশোনা করছে। বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মোহাম্মদ মামুনুল হক বলেছেন, মানুষকে হত্যা ও নির্যাতন করে ক্ষমতায় থাকা যায় না। এজন্য সরকারের পদত্যাগই হচ্ছে একমাত্র সমাধান।
তিনি আরও বলেছেন, শিক্ষার্থীরা কোটা সংস্কারের যৌক্তিক দাবি নিয়ে রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছিল। তাদের দাবিতে কর্ণপাত না করে উল্টা সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে উস্কানি ও কটাক্ষমূলক বক্তব্য দেওয়া হয়। শনিবার দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাওলানা মামুনুল হক বলেন, একটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে যে কেউ তাদের যৌক্তিক দাবি জানাতে পারে, কিন্তু একটি বিনা ভোট, রাতের ভোট আর ছলচাতুরির ভোটে ক্ষমতা দখলকারী সরকার এতটাই দাম্ভিক এবং উদ্যত যে তারা তাদের মতের বিপরীত কোনো কথা সহ্য করতে পারে না। জনগণের প্রশ্ন, শিক্ষার্থীরা তো এমন কোনো অযৌক্তিক আহামরি দাবি দাওয়া নিয়ে রাজপথে নামেনি যার পূরণ করতে এতগুলো তাজা প্রাণ কেড়ে নিতে হবে। অসংখ্য মানুষকে সারা জীবনের জন্য পঙ্গুত্বর দিকে ঠেলে দিতে হবে। শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত ও শান্তিপূর্ণ আন্দোলনকে সংঘাতময় পর্যায়ে আনার জন্য সরকারই দায়ী। সরকার দলীয় ছাত্র সংগঠনের সশস্ত্র নেতাকর্মীদেরকে আন্দোলনকারীদের পেছনে লেলিয়ে দিয়ে সম্পূর্ণ অন্যায়ভাবে শক্তি প্রয়োগ করে, এমনকি নির্বিচারে গুলি করে তাদেরকে দমন করতে চাওয়ার কারণেই গোটা দেশ আজ অগ্নিগর্ভ হয়ে উঠেছে। সরকারের দাম্ভিকতা ও একগুঁয়েমির ফলে আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়েছে এবং প্রতিনিয়ত হতাহতের সংখ্যা বেড়েই চলেছে। দেশে এখন এক অচল অস্বস্তিকর পরিস্থিতি বিরাজ করছে। এ সকল অপকর্মের দায় সরকার কোনোভাবেই এড়াতে পারে না। সরকারকে জুলুম অত্যাচারের পথ বন্ধ করে জাতির কাছে ক্ষমা চেয়ে দ্রুত পদত্যাগ করতে হবে। ইতিহাস সাক্ষী, জেল, জুলুম, হত্যা ও নির্যাতন করে কোনো জাতিকে দাবিয়ে রাখা যায় না। দর্শক, এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, এই সময়ে আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে ফেসবুক, ইউটিউব এবং ইমেল। এই তিনটির অবশ্যই ট্রায়াঙ্গেল সিকিউরিটি সেট আপ করে রাখতে হবে। আপনার ফেসবুক বা ইমেইলের যদি পাসওয়ার্ড হ্যাকাররা পেয়েও যায়, কিন্তু এই ট্রায়াঙ্গেল সিকিউরিটির কারণে তারা সেই ফেসবুক, ইমেল বা ইউটিউবে ঢুকতে পারবে না। সেই জন্যে আপনাকে একটি রিকভারি মেইল, রিকভারি মোবাইল ফোন নাম্বার সেখানে দিতে হবে। আপনার পাসওয়ার্ড হ্যাকাররা পেয়ে গেলেও সেই মোবাইল খোলার আগে অবশ্যই আপনার রিকভারি মেইলে বা রিকভারি নাম্বারে মেসেজ আসবে। সেই মেসেজের মধ্য দিয়েই আপনি টের পেয়ে যাবেন যে আপনার ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো কে হ্যাক করবার চেষ্টা করছে, এবং তখনই উদ্যোগী হয়ে আপনি এই অপচেষ্টা প্রতিহত করতে পারবেন। আসুন আমরা আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো সুরক্ষিত রাখি, নিজে সচেতন হই। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের প্রসঙ্গ। মধ্যপ্রাচ্য তো বটেই, বিশ্বজুড়ে এখন আলোচনার বিষয়বস্তু হামাস প্রধান ইসমাইল হানিয়ার মৃত্যু। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা করেছিল ইরানি নিরাপত্তা বাহিনী। প্রশ্ন উঠেছে, কয়েক স্তরের নিরাপত্তা বলয় ভেঙে তেহরানের অভিজাত এলাকায় কিভাবে গুপ্ত হামলার শিকার হলেন হামাসের এই শীর্ষ নেতা? হামাসের গুরুত্বপূর্ণ নেতাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছে ইসরায়েল, কিন্তু ইসমাইল হানিয়াকে বহুবার হত্যা চেষ্টা করেও ব্যর্থ হয় তারা। শেষ পর্যন্ত এই প্রচেষ্টায় সফলতার মুখ দেখেছে বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার। সবার জল্পনা, ঠিক কোন কায়দায় হানিয়া হত্যার অভিযানে সফল হলো ইসরায়েল? শুক্রবার এক প্রতিবেদনে দ্য টেলিগ্রাফ জানিয়েছে, হানিয়া হত্যার পেছনে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার মোসাদের নিয়োগ করা ইরানি এজেন্ট গুপ্ত ঘাতকের ভূমিকায় ছিল। হানিয়া যে ভবনে ছিলেন সেটা ছিল দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর নিয়ন্ত্রণাধীন, আর সেই সুরক্ষিত ভবনে ঢুকে পড়ে ঘাতক ইরানি এজেন্ট। আজ থেকে আরও 2 মাস আগে হানিয়া হত্যার জন্য ওই ভবনের 3 কক্ষে বিস্ফোরক লুকিয়ে রাখে মোসাদের 2 ইরানি এজেন্ট। হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যাওয়া ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির জানাজায় অংশ নিতে গত মে মাসে ইরান সফর করেছিলেন হানিয়া। মূলত ওই সময় হানিয়া হত্যার বিস্ফোরক লুকিয়ে রাখে তারা। তবে অধিক জনসমাগমে অভিযান ব্যর্থ হতে পারে বলে পরিকল্পনা পেছায় মোসাদ। অপেক্ষা করা হয় সুযোগ সময়ের জন্য। আর ইসরায়েলের জন্য বহুল সেই আকাঙ্ক্ষিত দিন ছিল গত বুধবার। রাত প্রায় 2টার দিকে হানিয়ার অবস্থান সুনিশ্চিত করে রিমোট কন্ট্রোলে সেই বোমার বিস্ফোরণ ঘটানো হয়। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস সহ মধ্যপ্রাচ্যে ইসরায়েল যাদের হুমকি মনে করে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে থাকে মোসাদ। যুক্তরাষ্ট্রের সিআইএর পর মোসাদকে সবচেয়ে দুর্ধর্ষ ভাবা হয়। মোসাদের প্রায় 7,000 প্রশিক্ষিত গোয়েন্দা সদস্যের জন্য ইসরায়েলের বার্ষিক বাজেট 3 বিলিয়নের মতো। গত 7 অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে পড়ে আকস্মিক হামলা চালায় হামাস। ভেঙে পড়ে ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থা। হামাসের হতবাক করা হামলায় নিহত হয় প্রায় 1200 ইসরায়েলি নাগরিক। একই সঙ্গে জিম্মি করা হয় প্রায় 250 জনকে। এরপর প্রচুর সমালোচনার মুখে পড়ে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা। ওই হামলার পর থেকে ইসমাইল হানিয়াকে হত্যার হুমকি দিয়ে আসছিল মোসাদ প্রধান ডেভিড বার্নোয়া।
দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।